আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। তো সমাস শব্দের অর্থ হচ্ছে গিয়ে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। একাধিক পদ যদি থাকে তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে বিলাত হইতে ফেরত। এখানে তিনটা পদ আছে, তিনটা পদ হইতে দুইটা পদে পরিণত করছে, তাহলে সংক্ষেপ করছে মানে সংক্ষেপণ হইছে। তারপরে এই যে মিলন হইছে, হইতে পদটা বাদ হয়ে গেছে, তার মানে মিলন হয়েছে। বিলাত ফেরত এই দুইটা বাক্য পদ মিলিত হয়েছে, তাই আমরা বলতে পারি হচ্ছে গিয়ে মিলন। তার মানে বলা যায় যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। তো পরস্পর অর্থ সংগতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে আমরা কি বলি? সমাস বলি। যে পরস্পর অর্থসঙ্গতি হইতে হবে বিশিষ্ট দুই বা ততোধিক পদের, দুই বা ততোধিক পদগুলা যখন এক পদে মিলিত হইব তখন আমরা তাকে বলবো কি? সমাস। সমাস। তো সমাসের এখন আমরা শিখবো হচ্ছে গিয়ে সমাসের উপাদান। সমাসের কি কি উপাদান আছে? সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে গিয়া সমস্ত পদ। কি? সমস্ত পদ। যেরকম আমরা বলতে পারি বিলাত হইতে ফেরত, এটা যেরকম ভেষ বাক্য, আর বিলাত ফেরত এটা হচ্ছে গিয়া সমাস। এরকম আমরা বলতে পারি হচ্ছে গিয়া বিলাত ফেরত, এটা হচ্ছে গিয়া সমস্ত পদ। তো ভেষ বাক্যের প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। যেমন ভেষ বাক্যের মধ্যে বিলাত হইতে ফেরত এই তিনটা পদ আছে, এই তিনটা পদকে আলাদা আলাদা আমরা বলতে পারবো কি? সমসমান পদ। কি বলতে পারবো? সমসমান পদ। সমাসযুক্ত পদের প্রথম অংশকে আমরা বলবো পূর্বপদ, আর পরবর্তী অংশকে বলবো আমরা হচ্ছে গিয়া পরপদ বা উত্তরপদ। সমস্ত পদ বিশ্লেষণের জন্য যে বাক্য বা বাক্যাংশ প্রয়োজন তাকে বলা হচ্ছে গিয়া ভেষ বাক্য বা বিগ্রহ বাক্য। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বিলাত হইতে ফেরত এটা হচ্ছে গিয়া ভেষ বাক্য। তো উপযুক্ত সূত্রের সাহায্যে একটি উদাহরণ বিলাত ফেরত। এখানে বিলাত ফেরত হচ্ছে গিয়া বিলাত ফেরত যেটা এটা হচ্ছে গিয়া সমাসবদ্ধ পদ, আর বিলাত হইতে ফেরত এটা হচ্ছে গিয়া ভেষ বাক্য। তো বিলাত পূর্বপদ, এই যে এখানে বিলাত আছে সেটা হচ্ছে গিয়ে পূর্বপদ, আর হচ্ছে গিয়ে ফেরত এটা হচ্ছে গিয়ে পরপদ। তো আমরা জানি যে যদি দ্বন্দ্ব সমাস হইতে চাই তাহলে পূর্বপদ ও পরপদের উভয় অর্থ যদি আমরা প্রাধান্য পাই বা প্রাধান্য থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস। তো সমাস চিহ্নিতকরণের কিছু প্রধান উপায় আছে, এগুলা থাকলে বলতে পারবা যে এই সমাস কিছু সংখ্যা, এটা হচ্ছে গিয়ে ট্রিক্স। তো পূর্বপদের অর্থের প্রাধান্য থাকলে অব্যয়ভাব। যদি আমরা দেখি যে বিলাত এটার শুধু অর্থ প্রাধান্য পাইছে তাহলে আমরা বলতে পারবো এটা কি? অব্যয়ভাব সমাস। আর পরপদ বা উত্তরপদ মানে পরপদের যেমন ফেরত এটার যদি অর্থ প্রাধান্য পাই তাহলে আমরা বলতে পারবো তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস। আর যদি কোনো বাক্যের মধ্যে উভয় পদের প্রাধান্য পাই, সমস্ত পদের মধ্যে উভয় পদের প্রাধান্য পাই, তাহলে বিলাত ফেরত এই দুইটা পদেরই প্রাধান্য পাইল, তাহলে আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। আর যদি কোনো পদের অর্থ প্রাধান্য না থাকে তাহলে আমরা বলতে পারবো সেটাকে হচ্ছে বহিঃপ্রয়োগ সমাস। এখানে কোনো পদ পূর্বপদ, পরপদ, উত্তরপদ কোনো একটা পদেরই অর্থ প্রাধান্য পাইতো না, সেটাকে আমরা বলতে পারবো কি? বহির্ব্রীহি সমাস। তো ভেষ বাক্য আমরা কোনগুলা থাকলে চিন্তা করবো যে এটা এই সমাস। তো এবং, উ, আর এগুলা থাকলে হচ্ছে গিয়া দ্বন্দ্ব সমাস। আর সমাহার কথাটা আমরা যদি কোনো ভেষ বাক্যের সর্বশেষ পদের মধ্যে যদি আমরা দেখতে পাই সমাহার কথাটা আছে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়া দ্বিগু সমাস। তারপরে যে, যিনি, যেটি থাকলে কর্মধারয় সমাস, যার, যাতে থাকলে সেগুলো হচ্ছে গিয়া বহির্ব্রীহি সমাস। আর বিভক্তি থাকলে তৎপুরুষ সমাস, কে রে, এ রে, এ অতে এগুলা থাকলে হচ্ছে গিয়া তৎপুরুষ সমাস। তো গুরুত্বপূর্ণ সমাস ও তাদের বিশ্লেষণ। এখন আমরা কি শিখবো? গুরুত্বপূর্ণ সমাস ও তাদের বিশ্লেষণ। তো আমরা প্রথমে আজকে চলে যাব হচ্ছে গিয়া দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস কি? সমান বিভক্তি বিশিষ্ট একাধিক বিশিষ্ট পদ এক পদে পরিণত হলে এবং উভয় পদের অর্থ যদি প্রাধান্য পাই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়া দ্বন্দ্ব সমাস। যেরকম মা, বাবা,
হাট বাজার, তারপরে দাদা দাদি, নানা নানি, এগুলোর মধ্যে হচ্ছে গিয়া দুইটা পদেই থাকবে হচ্ছে গিয়া বিশেষ্য বিশেষ্য থাকবে, আর দুইটা পদেরই প্রাধান্য পাইবে, অর্থ প্রাধান্য পাইবে, পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পাইবে। যেরকম এগুলা যদি আমরা ভেষবাক্যে পরিণত করতে চাই, এগুলা তো সমস্ত পদ, তো এগুলার যদি আমরা ভেষবাক্যে পরিণত করতে চাই তাহলে এই জায়গায় খালি শুধু মা ও বাবা, মা ও বাবা, এর মানে হচ্ছে গিয়া আমরা যদি দ্বন্দ্ব সমাস চিনতে চাই তাহলে আমরা কোথাও যদি এবং ও আর এগুলো থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো দ্বন্দ্ব সমাস। মা ও বাবা, হাট ও বাজার, এখানে দুইটা পদেরই অর্থ প্রাধান্য পাইছে, তাহলে আমরা কি বলতে পারবো দ্বন্দ্ব সমাস। তো এই অঞ্চলে যেমন আমরা দ্বন্দ্ব সমাজের কিছু ভাগ আছে, যেরকম সাধারণ দ্বন্দ্ব, একাধিক পদের একত্র অবস্থানে দ্বন্দ্ব সমাস হলে তাকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলে। যেমন লতা ও পাতা, লতা পাতা, খালি ও কলম, খালি কলম। তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে মিলনার্থক দ্বন্দ্ব। একাধিক পদের মিলন বুঝিয়ে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেরকম জিন ও পরি, মানে উভয়ের মধ্যে একটা মিলন হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে জিন পরি। পান ও তামাক, পান তামাক, মশা ও মাছি, মশা মাছি। তারপর হচ্ছে গিয়া সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাসকে আমরা যেমন স্বামী ও স্ত্রী, জায়া ও পতি, দম্পতি, এটা কিন্তু একটা ভিন্ন, এটা কিন্তু একটা ভিন্ন টাইপ। তো তারপরে ভাই ও বোন, ভাই বোন, মাতা ও পিতা, মাতা পিতা, তারপরে ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে, বাবা ও মা, বাবা মা, এগুলাকে আমরা কি বলতে পারবো হচ্ছে গিয়া সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে গিয়া সমার্থক দ্বন্দ্ব, বিষয়ের অর্থের অভিন্নতা বোঝালে। প্রেম ও প্রীতি, প্রেম প্রীতি, টাকা ও করি, টাকা করি, লজ্জা ও সরম, লজ্জা সরম, এগুলা বোঝালে হচ্ছে গিয়া সমার্থক দ্বন্দ্ব। বিপরীত, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দের মিলনে গঠিত। যেমন সুখ ও দুঃখ, একটা আরেকটার বিপরীত বোঝালে, একটা আরেকটার বিপরীত বোঝালে এটা হচ্ছে গিয়া বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন সুখ ও দুঃখ, তারপরে হচ্ছে গিয়া আয় ও ব্যয়, জমা ও খরচ, ধনী ও গরিব, এগুলা বুঝাইলে হচ্ছে কি আমরা বলতে পারবো হচ্ছে গিয়া বিপরীতার্থক দ্বন্দ্ব। এক শেষ দ্বন্দ্ব, যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে বা অন্য পদগুলো লোপ পায়। যেমন আফসানা ও তার বোনেরা, এখানে আফসানারা বুঝাইছে, মানে এখানে কোন পদটা লোপ পাইছে, তার বোনেরা, কিন্তু ভেষবাক্যের মধ্যে আছে হচ্ছে গিয়ে আফসানা ও তার বোনেরা। তো সমস্ত পদের মধ্যে আসছে শুধু আফসানা, আফসানারা, মানে অনেকগুলোরে বুঝাইছে, আফসানারে বুঝাইছে, কিন্তু তার বোনেরা কিন্তু এখানে বুঝাইছে না। সাকিব ও তার ভাই বোনেরা, কিন্তু এখানে লেখাইছে হচ্ছে গা সাকিবেরা। সে ও তুমি, তোমরা, এখানে বলতে বুঝাইছে, সবাইকে বুঝাইছে, কিন্তু তাকে উল্লেখ করে বুঝাইছে যে প্রাধান্য পাইছে এক শেষ দ্বন্দ্ব, এখানে একজনকেই প্রাধান্য পাইছে, তো এটা হচ্ছে কি এক শেষ দ্বন্দ্ব। তুমি, আমরা, তুমি, সে, এখানে এটা ভুল হয়েছে, এখানে আমরা অনেকে অনেক মতামত দেয়, কিন্তু আমরা বলবো হচ্ছে গিয়া তুমি, আমি ও সে, এখানে বুঝাইছে হচ্ছে গিয়া এক শেষ দ্বন্দ্ব। তো বহুপদী দ্বন্দ্ব, তিন বা তার বেশি পদ মিলিত হলে যে সমাস গঠিত হয় তাকে বলা হচ্ছে গিয়া বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব, বিবি ও গোলাম, সাহেব, বিবি, গোলাম। তারপরে আরও আছে জিনিসপত্র আছে, এগুলাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়া কি সমাস, হ্যাঁ, বহুপদী দ্বন্দ্ব সমাস। যেরকম পদ্মা, মেঘনা, যমুনা, এগুলাকে আমরা যদি ভেষবাক্যে পরিণত করতে চাই তাহলে পদ্মা, মেঘনা ও যমুনা, এগুলাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে বহুপদী সমাস, বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব সমাস। তারপরে চলে আসি অলুপ দ্বন্দ্ব। সমসমান পদের বিভক্তি লোপ না পেয়ে যে সমাস গঠিত হয়, এগুলার লোপ পাইতো না, বিভক্তিগুলা এ বিভক্তি, অবিভক্তি, এগুলা লোপ পাইতো না। ধনে ও জনে, ধনে জনে, মায়ে ও জিয়ে, মায়ে জিয়ে, এগুলার বিভক্তি আছে, এখানে এ বিভক্তি আছে সবগুলোর মধ্যে, তো এ বিভক্তিগুলা লোপ পাইছে না। ঘরে ও বাইরে, ঘরে বাইরে, তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়া